নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমাদের এখন প্রায় রোজই জিরো আওয়ার হচ্ছে, আজকেও জিরো আওয়ার আছে। আজকে দুজন নক্ষত্র আছেন, উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক এবং সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য বাংলা বাজারে আসবেন। তো আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে, অবশ্যই নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে, এবং আজকে সন্ধেবেলায় আমাদের প্রধানমন্ত্রী 8:30টায় যে ভাষণ দিয়েছেন সেই বিষয়েও আমাদের জিরো আওয়ারে আলোচনায় আসবে। শুরু করছি আজকের মতামত। আজকের মতামতের শীর্ষক হাতে কালি মুখে কালি, ফেসে গেছে মোদি শাহের ঢোল। একেবারে হাতে কালি মুখে কালি কেস। গতকালই বলেছিলাম কেবল উত্তর ভারত চালাবে গোটা ভারতকে, এটাই হলো সেই গ্র্যান্ড প্ল্যান, যেটাকে কার্যকরী করার জন্যই হঠাৎ করে মহিলাদের জন্য মোদিজির দরদ উথলে পড়ছে। এবং এই প্ল্যানের আর একটা অংশ হলো এই ডিলিমিটেশনকে সংবিধান সংশোধন থেকে বার করে এনে সাধারণ আইনে ফেলে দেওয়া। তাহলে আগামী সময়েও সামান্য সংখ্যাগরিষ্ঠতা দিয়েই ওনারা যা ইচ্ছে খুশি তাই করে নিতে পারবেন। হ্যাঁ, ওনাদের এই ধূর্ত শেয়ালের পরিকল্পনা আমরা বুঝেছি, বিরোধীরা বুঝেছেন। এই ভোটের বাজারেও তৃণমূল তাদের 20 জন এমপিকে নিয়ে গেছেন দিল্লিতে। বিরোধিতা হবে, এটা সংবিধান সংশোধনী বিল। 2/3 সংখ্যাগরিষ্ঠতা এনডিএ শরিকদের নিয়েও এখনো নেই, কাজেই আশা করাই যায় যে এই বিল প্রত্যাখ্যাত হবে। আমরা গতকাল বলেছিলাম আজ ভোটাভুটিতে হেরে যাবে সরকার। ধূর্ত শিয়ালেরা মাংস, হাড়, মজ্জা, রক্ত না পেয়ে ফিরে যাবে। হ্যাঁ, ফিরে গেছে। হ্যাঁ, হেরেছে। 2/3 বহু দূরেই তাদের থামতে হয়েছে। 352 থেকে 54টা ভোট আগে 298 তাদেরকে থেমে যেতে হয়েছে। ভেবেছিলেন বিরোধী দলকে ভাঙা যাবে, বিরোধী দলের একটা অংশকে ওয়াকআউট করিয়ে কোনো রকমে ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারবেন ওনারা। না, হয়নি। রক সলিড বিরোধীদের একটা অংশ যায়নি। অন্যদিকে উল্টে বিজু জনতা দলের ভোট এসে গেছে এবারে বিরোধীদের পাশে। হ্যাঁ, অন্তত এবারের মতো মুখে কালি মেখেই ফিরতে হচ্ছে মোদি শাহকে। ভোটে হেরে যাওয়ার পরে অমিত শাহ বিরোধীদের বিল আটকে দেওয়াকে মহিলা বিরোধী বলে দাগিয়ে দিয়েছেন। কি বলেছেন? দেশের মা বোনেরা বিরোধীদের এজন্য কখনোই ক্ষমা করবেন না। উরে বাস, তাই নাকি? মণিপুর এখনো জ্বলছে। গণধর্ষিতা কার্গিল ভেটারানের স্ত্রী মারা গেছেন। হাথরাস উন্নয়নের বিচারের জন্য এখনো হাপিত্তেশ করে বসে আছে মানুষ। উনি মহিলা অধিকারের কথা বলছেন। দেশের প্রায় সমস্ত দলের মাথাতে মহিলারা কখনো না কখনো বসেছেন। আরএসএস এক সংগঠন যারা মাথায় বসায় কেবলমাত্র চিৎপাবন ব্রাহ্মণ পুরুষদের। ব্যতিক্রম কায়স্থ রাজ্জু ভাইয়া, কিন্তু তিনিও পুরুষ। বিজেপির মাথায় মহিলা ভাবাই যায় না, কিন্তু মহিলা সংরক্ষণ তো লক্ষ্য নয়। ডিলিমিটেশন আনতে চেয়েছিলেন, নিজেদের খেলার মাঠটাকে বাড়াতে চেয়েছিলেন। দলের বাইরে এ নিয়ে আপাতত বিজেপি নেতাদের মুখে তালা, কিন্তু ঘরোয়াভাবে গেরুয়া নেতৃত্ব মেনে নিচ্ছেন আজকের হার, মানে গতকালের হার দলের কাছে 2014 পরে 2024 240 দুম করে থেমে যাওয়ার পরে এটা বড় মাপের ধাক্কা। সব দিক ভাবনা চিন্তা না করে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই কি এই পরাজয়? এই পরাজয় কেন তা নিয়ে আলোচনা তো হবেই। হ্যাঁ, দলের মধ্যে মোদি শাহ বিরোধীরা একটু একটু করে গলা তুলবেন। আর বিরোধীরা মহামিত্র সপাটে বলে দিয়েছেন এটাই বিগনিং অফ দ্য এন্ড, শেষের শুরু। শেষের শুরু কিনা জানি না, তবে বেশ কিছু ঘটনা একের পর এক ঘটে চলেছে যা বিজেপির কাছে চরম অস্বস্তির। সুখে থাকতে ভূতে কিলোর মতো কেন ওনারা সংবিধান সংশোধনী বিল আনলেন? হেরে যাবেন আর তামিলনাড়ুতে বাংলাতে সেই বিলের কথা বলে ভোট করবেন? তামিলনাড়ুতে উল্টে ডিলিমিটেশনের ইস্যু নতুন করে অস্ত্র তুলে দিয়েছে ওখানকার তামিল জনগণের হাতে। আর বাংলাতে তৃণমূলের ভোটারদের কাছে মোদিজি কি বলবেন? সংসদে তৃণমূলের মহিলা এমপি কতজন? 40%, তার বেশি। এই রাজ্যে এবারে প্রার্থীর হিসেব ধরলে তৃণমূলের মহিলা প্রার্থী 26%, আর বিজেপির 11%-এর কম। সেই দল এই মহিলা সংরক্ষণ বিল আনার জন্য এই তাড়াহুড়ো করলো কেন, সেটা বোঝাবেন। সরকার এই 131তম সংবিধান সংশোধন বিলটা নিয়ে এসেছিলেন, তার পেছনে ছিল 2029 সালে লোকসভা নির্বাচনের এক বিশাল ছকবাজি। 2029-এ লোকসভা
নির্বাচন আছে। সরকার চেয়েছিলেন নারীদের জন্য 33% আসন সংরক্ষণের যে প্রতিশ্রুতি তারা 23-এ দিয়েছেন। 3 বছর ধরে তাদের হুঁশ নেই, 23-এ দিয়েছেন, সেটা 29 সাল থেকেই কার্যকরী হয়ে যাক। কিন্তু সেটা কেবলমাত্র মহিলাদের নয়, ওনারা চেয়েছিলেন তার সঙ্গে ওই মহিলা সংরক্ষণ বিলে লেগে থাকা ডিলিমিটেশন লাগু হয়ে যাক, সেটাও আবার 2011-র জনগণনার ভিত্তিতে। তাহলে কি হতো? এই মহৎ উদ্দেশ্যের বুকনিবাজির আড়ালে তারা এমন কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন যা মূলত দেশের নির্বাচনী মানচিত্রকে বদলে দেওয়ার একটা গ্র্যান্ড ওন প্ল্যান। বিলটার মূল লক্ষ্য ছিল নারী সংরক্ষণকে ডিলিমিটেশন বা নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে আষ্টে বেঁধে ফেলা। তাতে কি হতো? কেবলমাত্র উত্তর ভারতের হিন্দি হার্টল্যান্ডের থেকে 43.1% সাংসদ নির্বাচিত হয়ে সংসদে যেত। কেবলমাত্র হিন্দি হার্টল্যান্ড, মাথায় রাখুন। কেবলমাত্র পশ্চিমের রাজ্য গুজরাট, রাজস্থান থেকে 14.3% সাংসদ যেত। আর কি দরকার? এখানেই তো 54 হয়ে গেল, আর কি চাই? দক্ষিণ থেকে যেত মাত্র 20.7% সাংসদ, পূর্ব থেকে যেত মাত্র 13% সাংসদ। চক খুব পুরনো আর পরিষ্কার। কেবল উত্তর ভারতের হিন্দিভাষী অঞ্চল গোটা দেশে রাজত্ব করত, যা একধারে গোবলয়, অন্যধারে বিজেপির গড়া, হ্যাঁ, হিন্দি হিন্দু হিন্দুস্তান প্রকল্পকে সামনে রেখে এই ছক কষা হয়েছিল। আসলে মোদী সরকার বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা স্তক একটা কাজ লাগাতার করে যাচ্ছেন। উন্নয়ন, বিকাশ, সরকারি প্রকল্প, মোদীজির বিদেশ যাত্রা, দেশের সামরিক ব্যবস্থা ইত্যাদি নিয়ে কথাবার্তা ইত্যাদি চলছে। শিল্প বাণিজ্য দেখার জন্য তো আছেই আদানি এবং আম্বানি। কিন্তু একটা বড় টিম লাগাতার দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে, বিচার ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাকে একেবারে তাদের মতন করে সাজিয়ে তোলার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। লাগাতার আমরা দেখতেও পাচ্ছি না, একটা চলমান বিপ্লব, প্রায় নিঃশব্দে একটা বিপ্লব চলছে। আদিবাসীদের জল, জঙ্গল, জমি বেছে দেওয়ার বিরুদ্ধে মাওবাদীরা এক বাধা হয়ে উঠেছিল। তাদের ঘিরে ধরে মারা হলো, বন্দুকের ডগায় সারেন্ডার করানো হলো বা জেলে পোড়ানো হলো। এখন অবাধ লুঠের আর কোনো বাধাও রইল না, অ্যাটলিস্ট ওনারা তাই মনে করছেন। ওদিকে তাকিয়ে দেখুন নির্বাচন কমিশনের দিকে। আমার আপনার বাড়িতে গৃহ সহায়ক বা গৃহ সহায়িকাদেরও যেটুকু কথা বলার স্বাধীনতা আছে, ওনাদের সেটুকুও নেই। নির্লজ্জের মতন প্রভুদের সেবা করেই যাচ্ছেন। এই ওখানে কিছু ভোট কাট, কেটে দিচ্ছেন। এদিকে আয়, এদিকে একটু কেটে দে, কেটে দিচ্ছেন। না ওদিকে যাও, ওখানটা আর একটু কেটে দে, কেটে দিচ্ছেন। এরাও কেটে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। বাড়াবাড়ি করতে গিয়ে ভুল করছেন। ওদিকে দেখুন ইউনিভার্সিটিতে জ্যোতিষবিদ্যা, অ্যাস্ট্রোলজি পড়ানো হচ্ছে, কম্পিউটারে বের করা হচ্ছে কুষ্টি ঠিকুজি। সারা পৃথিবীতে ডাক্তারেরা হিপোক্রেটিক ওথ নিচ্ছেন, আমাদের এখানে বলা হচ্ছে চড়ক প্রতিজ্ঞার কথা। প্রধানমন্ত্রী বলছেন ওই সময় আমাদের শাস্ত্র এত উন্নত ছিল যে গণেশের মাথা কাটার পরে হাতির মাথা কেটে জুড়ে দেওয়া হলো। প্রথমত গণেশ ঐতিহাসিক চরিত্র, কোথাকার কি ব্যাপার, মিথ, গল্প, উপন্যাস, তাকে কি করে ইতিহাসের সঙ্গে জোড়া হয় জানি না, কিন্তু যাকে বলছেন যে গণেশের মাথা কাটার পরে হাতির মাথা কেটে জুড়ে দেওয়া হলো, প্লাস্টিক সার্জারি। আরে বাবা, গণেশের কাটা মাথাটা কি কুমিরে খেয়ে নিয়েছিল নাকি? মাথাটাই তো লাগালে হতো, একটা হাতির মাথা লাগানোর কি দরকার ছিল? তার কোনো জবাব নেই। আমাদের পাঠ্যপুস্তক থেকে জওহরলাল গান্ধী, নেহেরু সরিয়ে দিয়ে সেখানে সাভারকারকে জোড়ানো হচ্ছে। সেই চলমান বিপ্লবের একটা অস্ত্র হলো পার্মানেন্ট রুল, যাতে শাসন ক্ষমতা আর হাত থেকে না চলে যায় তার ব্যবস্থা করা। হ্যাঁ, ভোট হবে, প্রচার হবে, সব কিছু হবে, কিন্তু সরকার হবে বিজেপি। হিন্দি হার্টল্যান্ড আর পশ্চিমের দুটো রাজ্য থেকেই দেশ চালানো হবে। দেখুন না তাকিয়ে বিচার ব্যবস্থার দিকে। কেবল 3টে উদাহরণ দিই বিচার ব্যবস্থার কি অবস্থা। এক, বিচারপতিরা বলছেন ওই বিতর্কিত মসজিদ মানে বাবরি মসজিদের জমিতে যে রাম মন্দির ছিল তা নিশ্চিত করে প্রমাণ করার মতন তথ্য প্রমাণ নেই। বিচারপতিরাই বলছেন ওই বাবরি মসজিদকে ভাঙা ক্রিমিনাল অফেন্স। কিন্তু রায় কি হলো? সংখ্যালঘুদের ওই জমির অধিকার ছেড়ে দিতে হবে, তাদের জন্য বাইরে জমি দেওয়া হলো, আর রাম জন্মভূমি ট্রাস্টকে মন্দির তৈরির অনুমতি দেওয়া হলো। কেন? মানে বিচারপতিরা বললেন এক, রায় দিলেন আর এক। 2, বিচারক বলছেন বিহারে তো নির্বাচন কমিশন 2002-এর নাম থাকলেই তাকে বৈধ ভোটার বলে ঘোষণা করেছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোথাও আনা হলো না কেন? কেন বাংলাতেই আনা হলো? যে বিচারপতি বলছেন সেই বিচারপতিদেরই বেঞ্চ 27 লক্ষ মানুষ যাদের নাম বাবা মা দাদু দিদিমার নাম 2002-এর তালিকায় আছে, তাদের বিরাট অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করলেন। বিচারকরা তাদের ভোটাধিকার ফিরিয়ে দিলেন না। অদ্ভুত ব্যাপার। বললেন, ভালো কথা বললেন,
কিন্তু রায়টা অন্য হয়ে গেল। 3, এই সেদিন অরবিন্দ কেজরিওয়াল সরাসরি একজন মহিলা জাজকে পরিষ্কার জানিয়ে দিলেন যে আপনি বিভিন্ন সময়ে আরএসএস এর অনুষ্ঠানে গেছেন, যা আমার দর্শনের বিরোধী, কাজেই আমি আপনার কাছ থেকে সমস্ত মামলা সরিয়ে নিতে চাই। সবটা শোনার পরে কিন্তু সেই জাজ সাহেব তিনি একটা কথাও বলেননি, একটা প্রতিবাদ করতে পারেননি। তার মানে খুব পরিষ্কার, দেশের প্রতিটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কবজা করে এই আরএসএস, বিজেপি, মোদি, শাহ এক পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে চান, স্থায়ী বন্দোবস্ত, যেখানে কোনো বিরোধী থাকবে না। হ্যাঁ, বিভিন্ন দেশে ফাসিস্টরা এভাবেই স্থায়ী রাজত্ব কায়েম করতে চেয়েছে। তো সমস্যাটা কি জানেন, কোথাও পারেনি, সেই সব দখল নেবার ইচ্ছেতেই থেকে গেছে। ওয়াটারলুতে থেমে গেছে নেপোলিয়নের রথ, স্টালিনগ্রাদে থেমে গেছে হিটলার, দাক্ষিণাত্যে গিয়ে থেমে গেছে আওরঙ্গজেব। মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক যারা ধরে থাকে হাল, তারা চাষ করে, তারাই ইতিহাস লেখে। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী, মন্ডিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। হ্যাঁ, মানুষের সম্মিলিত প্রতিরোধে ফাসিস্টরা হারে। গতকাল তার সূচনা হয়েছে মাত্র। সেই সূচনায় গতকাল আরো দুটো খবর এসেছে। প্রথম খবরটা হলো ত্রিপুরা স্বশাসিত অঞ্চলের নির্বাচনে বিজেপি গোহারান হেরেছে, ভাবাই যায় না এমন হার। নতুন সমীকরণের দিকে পা বাড়াচ্ছে ত্রিপুরা। অন্যটা হলো মোদিজির চরম মিথ্যে আবার সামনে চলে এলো। উনি কিছুই না করে জাঁক করে স্বাভাবিক মিথ্যে কথা বলেন, যেন অভ্যেস, প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যেই বলে থাকেন। তো বলেছিলেন আমরা বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছি। তো সেই বেলুন ফুটো হয়ে করে দিয়েছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক রিপোর্ট। তারা জানাচ্ছে ভারত এখনো 6 নম্বরে আছে। হ্যাঁ, মনমোহন সিং এর ইউপিএ সরকারের সময় যা ছিল তাই আছে। অবশ্যই 6 নম্বরে থাকাটাও কোনো কাজের কথা নয়, কারণ মোদি আমলে 173টা দেশের মধ্যে 146 নম্বরে আমরা দাঁড়িয়ে আছি পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়ের দিকে 173টা দেশের মধ্যে 146-এ দাঁড়িয়ে আছি। কাজেই 6ষ্ঠ অর্থনীতি কিনা তাতে কিচ্ছু এসে যায় না, সেটাও খুব ঠিকঠাক নয়। তার কারণটা বোঝাই, মাথা পিছু আয় কিভাবে বার হয়। ধরুন আমরা 10 জন আছি, 10 জনের মধ্যে একজনের কাছে 1000 টাকা আছে, বাকি সবার কাছে 10 টাকা 20 টাকা করে আছে। এবার গড়ে যখন হবে সেই 10,000 টাকাটাও তো সবার ঘাড়ে চলে যাবে, বেড়ে যাবে। পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল। আমার যদি 10 টাকা হয় সেই টাকাটা বেড়ে গেল, কিন্তু ওর তো 1000 টাকা আছে একজনের। তো আমার এবং আদানির যদি একসঙ্গে গোনা হয়, আম্বানির যদি একসঙ্গে গোনা হয়, তাহলে পার ক্যাপিটা ইনকাম আমার যেটা দেখাচ্ছে আসলে কিন্তু সেটা নয়, আসলে তার চেয়ে অনেক কম। এবারে শেষ করব গদি মিডিয়ার একটা প্রচার দিয়ে। আরে বাবা, মোদি শাহ তো জানতো যে তারা হারবেই। ওনাদের ওই ডিমের কুসুম না কি সব সাংবাদিক আছে, ওই দোলায় দুলতে দুলতে বৃদ্ধ সাংবাদিক, তিনি যে সমস্ত কথাবার্তা বলেন, তারা বলছেন মোদি শাহ তো জানতো যে তারা হারবেই। ওনাদের মাথায় অন্য প্ল্যান আছে, ওনারা ধুরন্ধর ইত্যাদি ইত্যাদি। কোনো প্ল্যান ছিল না। ওনারা মনে করেছিলেন নারী সংরক্ষণ বিলকে সামনে রাখলে অনেক দলের পক্ষে সেই বিরোধিতা করাটা সম্ভব হবে না, সবাই মিলে ওনাদের জোচ্চুরিটা ধরে ফেলে একসঙ্গে রুখে দাঁড়াবেন, সেটা ওনারা আগে ভাবতে পারেননি। এই তো ব্যাপার। আবার বলছি, হেরেছে ফাসিস্ট, আরএসএস, বিজেপি। তার মানে এই নয় যে তারা পরাজিত হয়ে গেছে। এইবার হেরেছে, আবার শক্তি জোগাড় করে মাঠে নামবে, আবার রুখতে হবে তাদের। আর বাংলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াতে হবে এই বাঙালি বিদ্বেষী হিন্দি হার্টল্যান্ডদের, ফ্যাসিস্টদের। এটাই আপাতত প্রথম কাজ। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।